অদিতি চলে যাওয়ার 1 মাস হয়ে গেছে। এখন তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই বললেই চলে। এইদিকে হোটেল থেকে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্তে উপনীত হলাম। যেই বাবা সেই কাজ। অদিতির বাসার দরজায় কলিং বেল দেওয়া মাত্র অদিতির মা দরজা খুলে দিল। আমি বললাম, কেমন আছেন মা? অদিতির মা মন ভার করে বলল, হ্যাঁ ভালো আছি, ভেতরে আসো। আজ অদিতির মার আচরণে কেমন জানি খারাপ লাগতে শুরু করলো। আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দের সহিত বলতো, বাবা কেমন আছো, ভেতরে আসো, কিন্তু আজকে আগের মতো মত বিনিময় করছে না। কেমন জানি আমার প্রতি মন ভার করে কথা বলল। কিছুক্ষণ নীরব থাকার পর আগ বাড়িয়ে বললাম, মা অদিতি কোথায়? অদিতির মা বলল, ওর রুমেই আছে। এই বলে পাশ কাটিয়ে চলে গেল। শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপরে বিরক্ত। নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগলো। নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি যেন দেখছে। দরজার কাছে গিয়ে বললাম, আপনারা কেমন আছেন? আমার কথা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে আবার ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়লো। তার পাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল, হ্যাঁ ভাইয়া আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ আমিও ভালো আছি। এই বলে তাদের রুমে প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম। এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই আপনাকে রুমে প্রবেশ করার পারমিশন কে দিয়েছে? আরোহী অবাক হয়ে বলল, আপু তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া আমাদের রুমে আসবে, তার আবার অনুমতি লাগবে নাকি? অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন জানি আঘাত করলো। তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম, আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমার আপু তো আমার সঙ্গে ফান করছে। অদিতি বলল, সরি আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না, আর হ্যাঁ আপনি প্লিজ আমাদের এখান থেকে চলে যান। আরোহীর সামনে অদিতি আমাকে ছোট করে কথা বলছে, তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল। এই দেখে আরোহীকে বললাম, আরোহী তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার আপুর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা ছিল। আরোহী বলল, হ্যাঁ অবশ্যই, আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। আরোহী এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল, আরোহী কোথাও যাবে না, আরোহী তুই এখানে বস। আরোহী বলল, আপু দুষ্টামি করো না তো, ভাইয়া আপনি কথা বলেন, আমি বরং যাই। আরোহী এই বলে রুম ত্যাগ করলো। এই সুযোগে যেই অদিতির সঙ্গে কথা বলতে যাব অমনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলো। তার হাত ধরে বললাম, অদিতি প্লিজ অনেক হয়েছে, এবার তো আমার সঙ্গে বাসায় চলো। অদিতি রেগে বলল, হাত ছাড়েন বলছি। আমি অনুরোধ করে বললাম, অদিতি তোমাকে ছাড়া সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে, সবকিছু ভুলে গিয়ে আমার বাসায় ফিরে আসো প্লিজ। অদিতি আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি বললাম, আজ হোক কাল হোক তোমাকে তো আমার বাসায় ফিরতেই হবে, কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকে কষ্টও দিচ্ছ? অদিতি বলল, সরি ভুল ভাবছেন, আমি আর আপনার বাসায় ফিরছি না। এই বলে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তারপর অদিতিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সে আমার কথায় ভ্রুক্ষেপ না দিয়ে উল্টো চিৎকার মেরে বলতে লাগলো, আপনি আমাকে এইভাবে বিরক্ত করছেন কেন? বলছি না আমি আপনার বাসায় যাব না, তারপরও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন? অদিতি চিৎকার মেরে বলাতে অদিতির মা বোন সবাই ড্রয়িং রুমে এসে বলতে লাগলো, কিরে চিৎকার চেঁচামেচি করছিস কেন? অদিতি রেগে তার মাকে বলল, মা উনি কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করছে, ওনাকে চলে যেতে বলো। অদিতির মা এক প্রকার রাগ নিয়েই আমার উদ্দেশ্য করে বলল, এই যে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করে কি একেবারে কিনে ফেলেছো? তার মতের কি কোনো দাম নেই? ও যখন বলছে যাবে না তো যাবে না, এতে জোর করার কি আছে? আমি নিশ্চুপ। অদিতি রেগে বলল, মা এবার ওকে এখান থেকে চলে যেতে বলো, অশান্তি ভালো লাগছে না। অদিতির মা দরজার দিকে হাত ইশারা করে বলল, কিছু মনে না করলে বাবা এবার তুমি আসতে পারো। তাদের এসব কথা শুনে অপমান আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো। চোখের কোণের জল মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল, ভাইয়া দাঁড়ান। শান্ত সুরে বললাম, কিছু বলবা? আরোহী জিজ্ঞাসা করে বলল, ভাইয়া আপনি মনে হয় আপু আর মার কথাতে অনেক কষ্ট পেয়েছেন। নিজেকে যথেষ্ট সংযত রেখে বললাম, দূর পাগলি মেয়ে, আমি কেন তাদের কথায় কষ্ট পাবো? তোমার মা তো ঠিকই বলেছে, অদিতিকে বিয়ে করে তো একেবারে কিনে নেয়নি, তার মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখবো, তুমি নিশ্চিত থাকতে পারো। আরোহী বলল, আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলেছিল তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকেই ছিল। আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করছিল, আর আপনি আমাদেরকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দ্রুত আড়াল করে ফেলেছেন। আরোহীর কথাতে বড়সড় একটা ধাক্কা খেলাম। তার মানে আরোহী আমার দিকে ভালোই ফোকাস রেখেছিল। যাই হোক, তার সঙ্গে আর বিষয়টাকে গোপন রেখে লাভ নেই, বলেই ফেলি। তোমার আপু যে আমাকে এতটা অপমান করবে তা আমি কখনো কল্পনা করিনি। ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান ভুলে গেছে, কিন্তু এখন দেখছি আমার প্রতি সেই আগের মতোই রাগ ঘৃণা জমে আছে। আজ যে আচরণগুলো আমার সঙ্গে করলো মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নে এসব দেখছি। আরোহী বলল, মা আর আপু আসলেই আপনার প্রতি একটু বিরক্ত ছিল, যার দরুন আজ এসব কথা বলে ফেলেছে। ভাইয়া তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মনে কষ্ট নিয়েন না। আমি বললাম, দূর পাগলি, আমি কোনো কষ্ট পাইনি, আমি তো কথাগুলো শুনেই আরেক কান দিয়ে বের করে ফেলেছি। আর হ্যাঁ তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কোনোদিন বিরক্ত করতে আসবো না, তার মতো সে থাকতে পারবে। আরোহী কিছুটা আজ করতে পেরে বলল, তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্ট
কষ্টটা চেপে রেখেছেন তাই না? আমি নিশ্চুপ। আরোহী বলল, ভাইয়া আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও মা আর আপুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম, তুমি বরং বাসায় চলে যাও, তোমার আপু এমনিতেই আমাকে চরিত্রহীন ভাবে, তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে, বাসায় চলে যাও প্লিজ। আরোহী মাথা নিচু করে বলল, জি আচ্ছা। আমি বললাম, আর হ্যাঁ তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কখনো নিতে আসবো না, তার ইচ্ছে হলে সে যেতে পারে, তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে। এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আনমনে হাঁটছি। অদিতি আর অদিতির মার বলা কথাগুলো কানে বারবার বাজছিল। তারা আমাকে যেন আজ মানুষই মনে করলো না, শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বলল। আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই। যদি একটুও ভালোবাসা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না। আজকের অপমানের কথা আমার জীবনের পাতায় স্পষ্ট লেখা থাকবে, চাইলেও সেটা আর মুছতে পারবো না। অদিতি যেহেতু আমার কাছে থাকতে চায় না, তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটবো? দরকার পড়লে তার জীবন থেকে নিজেকেই সরিয়ে ফেলবো, তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকবো। এসব ভেবে রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছি। আচমকাই এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল, এই যে ভদ্রলোক, চোখ কি মাথার পেছনে রেখেছেন? ধাক্কা দিলেন কেন? মাতালটির কথায় বড়সড় একটা ধাক্কা খেলাম। মাতালটির বয়স বেশি একটা হবে না, 20 থেকে 23 এরকম হবে। আমি বললাম, আরে ভাই ধাক্কা দিলেন আপনি, আর দোষ দিচ্ছেন আমাকে? ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, এখন সামনে থেকে সরে দাঁড়া। মাতালের মাতলামি দেখে নিজের রাগকে আর সংযত রাখতে পারলাম না, দিলাম একটা কানের নিচে ধম করে। এমনিতেই আজ মন মেজাজ খারাপ, তার উপর এই মাতাল পাগলামি শুরু করেছে। আরো কয়েকটা মারতে যাব, তখনই মাতালটা আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি রং নাম্বারে এসে মাতলামি শুরু করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে কেলাতে পারেন। আমি রেগে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু মদ খেয়ে রাস্তাঘাটে মাতলামি করছিস কেন? আর তোর নাম কি? ছেলেটি শান্ত সুরে বলল, আমি রবিন, ছাড়া লাইফ কাটাচ্ছি, যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই, তাই তো নিজের কষ্টগুলোকে লুকানোর জন্য এই মদের প্রয়োজন আমার। আমি বললাম, কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি? রবিন বলল, ভাই আপনাকে দেখে তো হাস্যোজ্জ্বল মানুষ বলেই মনে হয়, কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না, যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই এই মদকে বেছে নিয়েছে। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করে উঠলাম, আচ্ছা মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায়? রবিন বলল, হ্যাঁ ভুলে থাকা যায়, কিন্তু আপনি এসব বলছেন কেন? আমি উদাসীন হয়ে বললাম, নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য কিছু তো একটা উপায় অবশ্যই খুঁজতে হতো। আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্কস করার কথা বলছিস, তো চল আজকে একটু খেয়ে বোঝার চেষ্টা করব নিজের কষ্টগুলোকে ঠিক কতটুকু ভুলে থাকা যায়। রবিন ভ্রু কুঁচকে বলে উঠল, ভাই আপনি কেন এসব খেতে যাবেন? নেশার জগতে তারাই একমাত্র নিজেকে বিলিয়ে দেয় যাদের মনে কষ্ট বেদনা নিয়ে ঘোরাফেরা করে, এবং কি তাদের কথাগুলো শুনবার মতো কেউ নেই, তারাই এই পথ অবলম্বন করে। কিন্তু আপনাকে দেখে তো হাস্যোজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে।